ভাবুন তো, একটা স্কুল যেখানে বহু বছর ধরে কোনো ক্লাস বসে না, কোনো শিক্ষক আসে না, তবু রোজ হাজিরা পড়ে। রাতে সেই স্কুলে ঘণ্টা বাজে, শোনা যায় বাচ্চাদের পড়ার শব্দ, কিন্তু তারা সবাই মরে গেছে। আজকের গল্পটা এমনই এক সত্য ঘটনার ছায়ায় তৈরি, নন্দীগ্রামের এক পরিত্যক্ত প্রাইমারি স্কুলের, যেখানে হাজিরা খাতায় আজও নতুন নাম লেখা হয়। এই গল্পটা শেষ পর্যন্ত শুনলে হয়তো আজ রাতে আপনি আর একা থাকবেন না। নন্দীগ্রাম ব্লকের শেষ প্রান্তে একটা স্কুল আছে। না, আছে বলাটা ভুল, থাকা উচিত ছিল কিন্তু নেই। আর নেই বলাটাও পুরো সত্য নয়, কারণ ওটা এখনও দাঁড়িয়ে আছে। লোকে ওটাকে বলে পুরনো প্রাইমারি স্কুল। স্কুলটা রাস্তার ধারে নয়, যেতে হলে আগে ধান ক্ষেত পেরোতে হয়। বর্ষাকালে যেখানে হাঁটু সমান জল জমে থাকে, আর শীতকালে কচকচে শুকনো মাটিতে পা পড়লে শব্দ হয়। ধান ক্ষেতের শেষে একটা সরু মাটির রাস্তা, দুপাশে ঝোপঝাড়, শ্যাওড়া আর বাবলা গাছ। দিনের বেলাতেও পথটা একটু অস্বস্তিকর লাগে, আর সন্ধ্যার পর সেখানে কেউ একা যেতে চায় না। রাস্তাটা শেষে দাঁড়িয়ে আছে একটা ভাঙা গেট। বট আর অশ্বত্থ গাছের শিকড়ে জড়িয়ে গেটটা যেন আটকে আছে, খুলতে চায় না, বন্ধ হতেও পারে না। গেটের ওপরে এখনও ঝুলে আছে একটা লোহার সাইনবোর্ড। রং উঠে গেছে, মরচে ধরেছে, অক্ষরগুলো আধখানা মুছে গেছে। তবু মন দিয়ে তাকালে পড়া যায়, নন্দীগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1954। বোর্ডটার নিচে দাঁড়ালে অদ্ভুত একটা অনুভূতি হয়। বাতাস হঠাৎ থেমে যায়, আশপাশের শব্দ যেন চাপা পড়ে যায়। দিনের বেলায় পাখির ডাক শোনা গেলেও গেটের ভেতরে ঢুকলেই সব চুপ। স্কুল ভবনটা একতলা, দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে, কোথাও ইট বেরিয়ে আছে। জানালার কাঠের পাল্লা নেই, শুধু মরচে ধরা লোহার গ্রিল। ভেতরে ঢুকলে দেখা যায় ভাঙা বেঞ্চ, উল্টে পড়ে থাকা টেবিল, মেঝের কোণে জমে থাকা শুকনো পাতা আর বাদুড়ের বিষ্ঠা। একটা ক্লাসরুমের দেওয়ালে এখনও আবছা কালিতে লেখা আছে, আমার সোনার বাংলা। তার পরের লাইনটা কেউ মুছে দিয়েছে, বা সময় নিজেই খেয়ে নিয়েছে। 1999 সালের পর স্কুলে আর কোনো ক্লাস বসেনি। সরকারি কাগজে স্কুল পরিত্যক্ত, শিক্ষক বদলি হয়েছে, ছাত্ররা অন্য স্কুলে চলে গেছে। কাগজে কলমে সব ঠিকঠাক, কিন্তু গ্রামের লোক জানে ওটা পরিত্যক্ত নয়। রাতে ওখানে ঘণ্টা বাজে। ঘণ্টাটা স্কুলের পুরনো লোহার ঘণ্টা, যেটা দিয়ে একসময় মিড ডে মিলের সময় বা ছুটি ঘোষণা করা হতো। এখন আর কেউ সেখানে যায় না, তবু মাঝরাতে ধাতব শব্দ ঘেঁষে আসে, টং টং টং। কখনো ঠিক 3 বার, কখনো যেন তাড়াহুড়ো করে টানা বাজানো। যারা দূরের বাড়িতে থাকে তারা বলে বাতাসের ভুল, কিন্তু যাদের বাড়ি কাছাকাছি তারা জানে ওটা বাতাস নয়। কেউ কেউ বলে পরীক্ষার রাতে নাকি ঘণ্টা বেশি জোরে বাজে। আবার কেউ বলে অমাবস্যায় স্কুলের ভেতরে আলো জ্বলে, ক্লাসরুমের মাঝখানে ঠিক ব্ল্যাকবোর্ডের সামনে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা বলে বুড়ো মাধব পাল। সে বলে এক রাতে বাড়ি ফেরার সময় সে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, খালি পায়ে কয়েকটা ছোট ছোট ছায়া, ঠিক যেন লাইনে দাঁড়ানো ছাত্রছাত্রী। তারপর হঠাৎ করে ঘণ্টা বেজে উঠেছিল। এই স্কুলটা তাই শুধু একটা ভাঙা বাড়ি নয়, ওটা একটা সময়ের কবর। আর রাত নামলেই কবরের ভেতর থেকে কেউ যেন আবার ক্লাস শুরু করতে চায়। আমি তখন সদ্য পোস্টিং পেয়েছি। নাম সৌম্য চক্রবর্তী, পেশায় শিক্ষক। শহরে বড় হয়েছি, ভূতটুত বিশ্বাস করার লোক নই। কলেজে পড়ার সময় বন্ধুরা গল্প করলে আমি হাসতাম আর বলতাম, সবই মানুষের মনের খেলা। নন্দীগ্রামের এক হাই স্কুলে চাকরি পেয়ে ভেবেছিলাম গ্রামে থাকব, শান্তিতে পড়াব। ভাড়া নিলাম স্কুল থেকে মিনিট 10 হাঁটার দূরত্বে একটা পুরনো দোতলা বাড়ির নিচতলায়। চারপাশে ধান ক্ষেত, সন্ধ্যা নামলেই ঝিঝি পোকার আওয়াজ। শহরের কোলাহলের অভ্যাস ছাড়তে প্রথম কদিন অস্বস্তি লাগলেও ধীরে ধীরে জায়গাটাকে ভালোই লাগতে শুরু করেছিল। স্কুলটা মোটামুটি বড়। সকালবেলা ছাত্রছাত্রীদের চেঁচামেচি, সাইকেলের ঘণ্টা, মাঠে খেলাধুলা, সব মিলিয়ে প্রাণ আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেছিলাম, বিকেল 4টের পর স্কুল খুব তাড়াতাড়ি ফাঁকা হয়ে যায়।
শিক্ষকরা যেন দৌড়ে বাড়ি ফেরে, আর ছাত্ররাও শেষ ঘন্টা পড়ার আগেই ব্যাগ গুছিয়ে বসে থাকে। প্রথম সপ্তাহেই স্কুলের পিয়ন হরিপদ কাকু আমাকে বলেছিলেন, স্যার, ওই দিকটায় সন্ধ্যার পর যাবেন না। এই কথা বলার ভঙ্গিটা এমনভাবে যেন সাবধানবাণী নর, অনুরোধ। আমি হেসে বলেছিলাম, কেন কাকু, ডাকাত থাকে নাকি? হরিপদ কাকু হেসেছিলেন না, বরং মুখটা আরও গম্ভীর হয়ে গিয়েছিল। আশপাশে কেউ শুনছে কিনা দেখে নিয়ে একদম ফিসফিস করে বলেছিলেন, না স্যার, বাচ্চারা। আমি অবাক হয়ে গিয়েছিলাম। বাচ্চারা মানে? উনি কিছু বলেননি, শুধু হাত তুলে দূরের দিকে ইশারা করেছিলেন, ধান ক্ষেতের ওপারে, ঠিক সেই জায়গাটার দিকে যেখানে সূর্য ডোবার সময় অন্ধকারটা একটু বেশিই জমে। দিনের আলোয় যেটা শুধু ফাঁকা মাঠ মনে হয়, সন্ধ্যা নামলেই সেখানে ছায়াগুলো অস্বাভাবিক লম্বা হয়ে যায়। আমি ভেবেছিলাম হয়তো গ্রামের কোনো পুরনো কুসংস্কার, তাই বিষয়টা আর বাড়াইনি। কিন্তু সেই সন্ধ্যায় বাড়ি ফেরার সময় অদ্ভুত একটা ব্যাপার ঘটেছিল। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা আম গাছের নিচে হঠাৎ মনে হয়েছিল কেউ যেন হাসছে, খুব ক্ষীণ চাপা হাসি। চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পাইনি। হাওয়ায় পাতাগুলো নড়ছিল, আর তার ফাঁক দিয়ে একটা অদ্ভুত শিরশিরে অনুভূতি বুকের ভেতর ঢুকে পড়েছিল। সেই রাতেই হরিপদ কাকুর কথাটা প্রথমবার মনে পড়ে। বাচ্চারা, কিন্তু কি বাচ্চা? কোথা থেকে আসে? আর কেন সন্ধ্যার পর? পরের দিন স্কুলে গিয়ে দেখলাম টিফিনের সময় কয়েকজন ছাত্র ফিসফিস করে কথা বলছে। আমি কাছে যেতেই তারা হঠাৎ চুপ করে গেল। একজনকে ডেকে জিজ্ঞেস করলাম, কি নিয়ে কথা হচ্ছিল? ছেলেটা নিচের দিকে তাকিয়ে বলল, কিছু না স্যার, ওই স্কুলটা নিয়ে। কোন স্কুল? আমি জিজ্ঞেস করতেই সে আর একটা কথাও বলল না। সেদিন বিকেলে বাড়ি ফেরার সময় ইচ্ছা করেই ধান ক্ষেতের দিকটা একটু দাঁড়িয়েছিলাম। সূর্য ডুবে যাচ্ছিল, বাতাস ভারী হয়ে আসছিল। ঠিক তখনই দূর থেকে একটা খুব পরিচিত শব্দ ভেসে এসেছিল, স্কুলের ঘণ্টা। আমি জানতাম ওই দিকে কোনো চালু স্কুল নেই, তবু শব্দটা স্পষ্ট, টং টং। আর অদ্ভুতভাবে সেটা শুনে আমার শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল, কারণ ঘণ্টার সঙ্গে সঙ্গে যেন অনেকগুলো ছোট ছোট পায়ের দৌড়ের শব্দও ভেসে আসছিল। সেদিনই বুঝেছিলাম হরিপদ কাকু মজা করেননি, আর নন্দীগ্রামে কিছু প্রশ্নের উত্তর চাওয়াই বিপদ ডেকে আনে। এক শুক্রবার বিকেলে হেডমাস্টার আমাকে ডেকে পাঠালেন। তখন স্কুল প্রায় ছুটি হয়ে গেছে। করিডোরে ছাত্রদের পায়ের শব্দ নেই, শুধু দূরে কোথাও ঝাঁট দেওয়ার আওয়াজ। হেডমাস্টারের ঘরে ঢুকতেই খেয়াল করলাম জানলা বন্ধ, পর্দা আধখানা টানা। ঘরটা অস্বাভাবিকভাবে গম্ভীর। উনি চেয়ারের সামনে রাখা ফাইলগুলো গুছিয়ে রেখে বললেন, সৌম্যবাবু, একটা কাজ আছে। স্বরে এমন কিছু ছিল যেন সাধারণ কাজ নয়, কিন্তু সেটা উনি এখনই বলতে চান না। আমি বললাম, হ্যাঁ স্যার, বলুন। হেডমাস্টার একটা সরকারি চিঠি টেবিলের ওপর ঠেলে দিলেন। পুরনো নথিপত্র ডিজিটাইজ করার নির্দেশ এসেছে। স্কুলের আশেপাশে যত পরিত্যক্ত শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্টার, খাতা সব সংগ্রহ করে ব্লক অফিসে জমা দিতে হবে। আমি মাথা নাড়লাম, সরকারি কাজ, স্বাভাবিকই। উনি একটু থেমে ধীরে করে যোগ করলেন, পুরনো প্রাইমারি স্কুলটার হাজিরা খাতাটাও লাগবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ঘরের বাতাসটা যেন বদলে গেল। জানলার ফাঁক দিয়ে ঢোকা আলোটা হঠাৎ ম্লান লাগল। কারো গলা খাঁকারির শব্দ শোনা গেল। আমি বুঝতে পারলাম না কেন, কিন্তু বুকের ভেতর কেমন একটা অস্বস্তি জমে উঠল। একজন সিনিয়র শিক্ষক, যিনি এতক্ষণ চুপ করেছিলেন, হঠাৎ বলে উঠলেন, ওটা তো ওখানে আছে নাকি? প্রশ্নটা প্রশ্নের মতো নয়, বরং আশঙ্কার মতো শোনাল। হেডমাস্টার গলা নামিয়ে বললেন, আছে, তালা মারা ঘরে। এই কথার পর আর কেউ কিছু বললেন না, যেন সবাই একসাথে সিদ্ধান্ত নিয়েছে এই বিষয়টা নিয়ে আর কথা না বলাই ভালো। ঘরের ঘড়ির টিকটিক শব্দটা হঠাৎ খুব জোরে শোনা যেতে লাগল। আমি তখনও পুরো ব্যাপারটা ধরতে পারিনি। মনে হচ্ছিল সবাই অকারণে ভয় পাচ্ছে। তাই স্বাভাবিক গলায় বললাম, কাল সকালে গিয়ে নিয়ে আসব। কথাটা শেষ হতেই পুরো ঘরে একসাথে চোখ পড়ল আমার দিকে। সে দৃষ্টি আজও ভুলতে পারি না। কেউ বিস্মিত, কেউ ভীত, কেউ আবার ঠিক যেন করুণা করছে। হেডমাস্টার একটু নড়ে চড়ে বসে বললেন, কাল সকালে?
আমি বললাম, হ্যাঁ স্যার, সকালে গেলে তো কোনো অসুবিধে নেই। উনি আর কিছু বললেন না, শুধু ফাইলটা বন্ধ করে দিলেন। ঠিক আছে বলেই বিষয়টা শেষ করে দিলেন। কিন্তু ঘর থেকে বেরোনোর সময় আমি বুঝতে পারছিলাম ওটা শেষ হয়নি। করিডোরে বেরিয়ে দেখি হরিপদ কাকু দরজার পাশে দাঁড়িয়ে। চোখাচোখি হতেই উনি কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তারপর শুধু বললেন, স্যার, যদি কিছু লাগে আমাকে ডাকবেন। কি লাগবে? আমি হাসতে গিয়ে বলেছিলাম। উনি উত্তর দেননি, শুধু মাথা নিচু করে চলে গেলেন। সেদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ধান ক্ষেতের দিকটা দেখে বুকের ভেতর অকারণ একটা কাঁপুনি উঠেছিল। মনে হচ্ছিল কেউ যেন দূর থেকে দেখছে, অপেক্ষা করছে। আর সেই রাতেই প্রথমবার মনে হয়েছিল এই কাজটা আমি স্বেচ্ছায় নিইনি, আমাকে বেছে নেওয়া হয়েছে। পরদিন সকাল 10টা নাগাদ রওনা দিলাম। সঙ্গে শুধু একটা ব্যাগ আর মোবাইল, কাগজপত্র রাখার জন্য ব্যাগটা আর অভ্যাসবশত মোবাইলটা। ভাবছিলাম 8 ঘন্টার কাজ, গিয়ে খাতা নিয়ে ফিরে আসব। গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একটা অদ্ভুত বিষয় চোখে পড়তে লাগল। যাদেরই সামনে পড়ছি তারা কেউই সোজা পথে আসছে না। কেউ হঠাৎ করে গলির মধ্যে ঢুকে যাচ্ছে, কেউ আবার আমাকে দেখেই রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ছে। একজন বুড়ি তো দূর থেকে আমাকে দেখে মাথা নেড়ে কিছু বলল। কথাগুলো বুঝতে পারিনি, কিন্তু গলার স্বরে সতর্কতা ছিল। আমি নিজেকে বোঝালাম, সবই কাকতালীয়, গ্রামের মানুষ শহরের লোক দেখলে এমনই করে। ধান ক্ষেত পেরোনোর সময় বাতাসটা ভারী লাগছিল। সূর্য মাথার ওপরে, তবু আশপাশটা অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। পাখির ডাক নেই, ঝিঁঝি পোকার শব্দও না, শুধু নিজের পায়ের আওয়াজটা যেন বেশি জোরে শোনা যাচ্ছিল। স্কুলের গেটের সামনে দাঁড়িয়েই বুকের ভেতর হালকা অস্বস্তি টের পেলাম। ঠিক ভয় নয়, বরং এমন অনুভূতি যেন আমি এখানে থাকার কথা না। গেটটা আধখানা খোলা, বট অশ্বত্থের শিকড়ে লোহার পাল্লা বেঁকে গেছে। সাইনবোর্ডটা বাতাসে দুলছিল, কোনো শব্দ না করেই। ভেতরে ঢুকে দেখলাম স্কুলটা ছোট, 4টে ক্লাসরুম, একটা অফিস ঘর, জানলার কাঠের পাল্লা ভাঙা, কোথাও ঝুলে আছে আধখানা। দেয়ালে শ্যাওলা, সবুজ আর কালচে দাগ, মেঝেতে শুকনো পাতা আর ধুলো। ছাদের কোণে বাদুড় ঝুলছে। আমার পায়ের শব্দে দু একটা নড়ে উঠল, কিন্তু উড়ল না। একটা ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডে এখনো চকের দাগ দেখা যায়। অক্ষরগুলো অস্পষ্ট, তবু বোঝা যায় কোনোদিন এখানে কেউ লিখেছিল। হঠাৎ মনে হলো আমি যেন কারো পড়ায় ঢুকে পড়েছি। অফিস ঘরের দরজায় তালা, পুরনো তালা, মরচে ধরা। তালা ভাঙার জন্য ব্যাগ থেকে ছোট হাতুড়িটা বের করলাম। ঠিক সেই সময় চোখে পড়ল অদ্ভুত একটা জিনিস। গেটের ভেতরে মাটির ওপর পায়ের ছাপ, ছোট ছোট পায়ের ছাপ, খালি পায়ে হাঁটার। প্রথমে ভেবেছিলাম কোনো গরু ছাগলের, কিন্তু ভালো করে তাকিয়ে বুঝলাম না, আঙুল, পায়ের পাতা সব স্পষ্ট, যেন কোনো বাচ্চা হেঁটে গেছে। কিন্তু মেঝেতে ধুলো জমে আছে বহু বছরের, এমন না যে আজকাল কেউ এসেছে। ধুলোটা পায়ের ছাপের চারপাশে অক্ষত, শুধু ছাপগুলোর জায়গায় নেই। আমি একটা ঢোক গিললাম, মনে পড়ল হরিপদ কাকুর কথা। বাচ্চারা। হাতের হাতুড়িটা একটু কেঁপে উঠল। চারপাশে তাকালাম, ক্লাসরুমগুলো ফাঁকা, তবু মনে হচ্ছিল কেউ যেন ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই স্কুলের ভেতর থেকে একটা ক্ষীণ শব্দ ভেসে এলো, খুব হালকা, খুব পরিচিত, চক দিয়ে বোর্ডে লেখার মতো শব্দ। আমি ধীরে করে শ্বাস নিলাম, নিজেকে বললাম ভয় পেলে চলবে না। আর ঠিক সেই মুহূর্তেই তালায় প্রথম আঘাতটা করলাম। অফিস ঘরের তালাটা ভাঙতেই একটা ধাতব শব্দে প্রতিধ্বনি উঠল। দরজা খুলতেই মুখে লাগলো স্যাঁতস্যাঁতে পুরনো কাগজের গন্ধ। ঘরটা ছোট, একটা কাঠের টেবিল, দুটো ভাঙা চেয়ার, আর দেয়ালের সঙ্গে ঠ্যাস দিয়ে রাখা একটা লোহার আলমারি। আলমারির রং উঠে গেছে, নিচের দিকে মরচে ধরেছে। আলমারির দরজা খুলতেই ধুলো উড়ে এলো। কাশতে কাশতে ভিতরটা হাতড়ালাম। পুরনো খাদা, ছেঁড়া ফাইল সব একসাথে গুজে রাখা। একেবারে নিচে পাওয়া গেল হাজিরা খাতাটা, মোটা, মলার ছেঁড়া, কোনাগুলোতে ইঁদুরে কাটা দাগ। খুলতেই ধুলো উড়ল, আর তার সঙ্গে যেন সময়টা হঠাৎ পিছিয়ে গেল। পাতাগুলো হলদেটে, ছাত্রদের নাম, তারিখ, উপস্থিতি সব সুন্দর হাতের লেখা। শেষ এন্ট্রিটা চোখে পড়তেই বুকটা একটু কেঁপে উঠল।
মার্চ 1999। তার পরের পৃষ্ঠাগুলো একেবারে ফাঁকা, যেন সেই দিনের পর আর কোনোদিন ক্লাসই বসেনি। আমি খাতাটা ব্যাগে ঢোকাচ্ছিলাম, ঠিক তখনই টিং টিং টিং, স্কুলের ঘণ্টা। আমি চমকে উঠলাম, হাত থেকে খাতাটা প্রায় পড়েই যাচ্ছিল। বুকের ভেতর একটা ধাক্কা খেলাম যেন। কানে বিশ্বাস হচ্ছিল না। ঘণ্টা তো দরজার পাশেই ঝুলে আছে। বাতাস নেই, কেউ নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ঘণ্টার আওয়াজটা এলোমেলো নয়, ঠিক সেই ছন্দে যেভাবে একসময় ক্লাস শুরুর আগে বাজানো হতো। 3 বার, একটু থেমে আবার 3 বার, টিং টিং টিং। আমি ধীরে করে দরজার দিকে এগোলাম। প্রতিটা পায়ে শব্দ হচ্ছিল, কিন্তু সেই শব্দের সঙ্গে মিশে যাচ্ছিল অন্য কিছু, অনেকগুলো ছোট পায়ের মৃদু নড়াচড়া, যেন কেউ বেঞ্চ টানছে, কেউ বই খুলছে। ঘণ্টার পাশেই দাঁড়িয়ে গেলাম। লোহার ঘণ্টাটা স্থির, দুলছে না, তবু শব্দ থামছে না। হঠাৎ ক্লাসরুমের দিক থেকে চাপা ফিসফিস শব্দ ভেসে এলো। স্যার এসেছে। আমার গলা শুকিয়ে গেল, শরীর জমে বরফের মতো হয়ে গেল। ধীরে করে তাকালাম। একটা ক্লাসরুমের দরজা অল্প খোলা, ভেতরে আলো নেই, তবু মনে হলো ব্ল্যাকবোর্ডের সামনে কেউ দাঁড়িয়ে আছে। ঠিক তখনই ঘণ্টা থেমে গেল। নিস্তব্ধতা এমন ঘন যে নিজের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছিলাম। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি। খাতাটা ব্যাগে গুজে দৌড়ে গেটের দিকে ছুটলাম। পিছনে তাকানোর সাহস করিনি। গেট পেরোনোর সময় মনে হলো কেউ যেন খুব নিচু স্বরে বলছে, আজ হাজিরা নিলেন না স্যার। সেই মুহূর্তে বুঝেছিলাম এই স্কুলে ক্লাস এখনও চলে, শুধু ছাত্ররা আর এই দুনিয়ায় নেই। সেদিন আর কিছু হয়নি। আমি খাতা নিয়ে ফিরে এলাম। গ্রামে ঢোকার মুখে কয়েকজন লোক আমাকে দেখে থমকে গেল, যেন নিশ্চিত হতে চাইছে আমি সত্যিই ফিরে এসেছি কিনা। কেউ কিছু জিজ্ঞেস করল না, আমিও কিছু বললাম না। বাড়িতে পৌঁছে দরজা বন্ধ করেই হাঁপ ছেড়ে বাঁচলাম। ব্যাগটা নামিয়ে রাখলাম টেবিলের উপর। হাজিরা খাতাটা আলাদা করে বের করলাম না। ওটা যেন ব্যাগের ভেতরেই থাকুক, এমনই ইচ্ছে হচ্ছিল। স্নান করে খেয়ে নিলাম। নিজেকে বোঝালাম সবই মানসিক চাপ। সারাদিন পুরনো ভাঙা স্কুলে থাকলে এমনই লাগে। রাত বাড়তে থাকল। গ্রামের রাতের নীরবতা শহরের রাতের মতো নয়। এখানে নীরবতারও শব্দ আছে। ঝিঁঝি পোকার একটানা ডাক, দূরের কুকুরের হালকা ঘেউ ঘেউ, মাঝে মধ্যে পাতার মরমর শব্দ। ঘুমোতে যাওয়ার আগে জানালাটা আধখানা খুলে রেখেছিলাম। ভেতরে গরম আর বাইরে হালকা ঠান্ডা বাতাস বইছিল। রাত 12টা নাগাদ হঠাৎ ঘুম ভেঙে গেল। প্রথমে বুঝতে পারিনি কেন। তারপর কানে এলো দূর থেকে ঘণ্টার শব্দ, টিং টিং। আমি উঠে বসলাম। মনে হলো কানে বাজছে, দিনের ঘটনার প্রভাব। কিন্তু শব্দটা থামল না, নিয়ম মেনে ছন্দে বাজছে, ঠিক সেই ছন্দে যেভাবে সকালে প্রথম পিরিয়ডের আগে বাজে। তারপরই আরেকটা আওয়াজ, খুব ক্ষীণ কিন্তু পরিষ্কার, ছোট ছোট কণ্ঠে পড়ার আওয়াজ। এ ক বি খ সি গ ডি। একসাথে অনেকগুলো গলা, কেউ জোরে কেউ ধীরে, ঠিক যেমন ছোট ক্লাসের বাচ্চারা পড়ে, কেউ তাল মিলিয়ে কেউ পিছিয়ে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ঘরে তখন একা, ঘড়ির কাঁটা 12টার একটু পর। জানালার বাইরে তাকালাম, চারপাশ অন্ধকার। স্কুলটা আমার ঘর থেকে দেখা যায় না, মাঝখানে ধান ক্ষেত গাছপালা। তবু মনে হচ্ছিল আওয়াজটা ওখান থেকেই আসছে। কানে হাত চাপা দিলাম, তাতেও আওয়াজ বন্ধ হলো না, বরং আরও স্পষ্ট লাগলো, যেন কেউ আমার ঘরের ভেতরেই পড়ছে। হঠাৎ পড়ার আওয়াজ থেমে গেল। 1 সেকেন্ড নিস্তব্ধতা। তারপর একেবারে কাছে থেকে একটা শিশুকণ্ঠ ফিসফিস করে বলল, স্যার, হাজিরা। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না, গলা দিয়ে শব্দ বেরোল না। শুধু চোখ বড় বড় করে দরজার দিকে তাকিয়ে রইলাম। কিছুই দেখলাম না। তারপর আবার দূরে ঘণ্টা বাজল, 1 বার 2 বার, তারপর চুপ। আমি সারা রাত আর ঘুমোতে পারিনি। আলো জ্বালিয়ে বসেছিলাম। মনে হচ্ছিল যদি চোখ বন্ধ করি ক্লাস শুরু হয়ে যাবে। সেদিনই বুঝেছিলাম খাতাটা আমি শুধু স্কুল থেকে আনিনি, কিছু একটা আমার সাথেও চলে এসেছে। পরদিন অফিসে ঢুকে প্রথমেই হাজিরা খাতাটা ব্যাগ থেকে বের করলাম। সারা রাত প্রায় ঘুম হয়নি, চোখ জ্বালা করছিল,
মাথার ভেতর যেন কুয়াশা। তবু নিজেকে বোঝাচ্ছিলাম গত রাতটা হয়তো স্নায়ুর খেল। ভয়ে মানুষকেই বানায়। স্টাফরুমে তখনও ভিড় জমেনি। একজন শিক্ষক চা খাচ্ছিলেন, কেউ খবরের কাগজ উল্টাচ্ছিলেন। আমি এক কোণে বসে ধীরে ধীরে খাতার মলাট খুললাম। পুরনো কাগজের গন্ধ, হলদেটে পাতা। প্রথম কয়েক পৃষ্ঠা উল্টে গেল পরিচিত তারিখগুলো। 1998, 1999, ঠিক যেমন গতকাল দেখেছিলাম। তারপর হঠাৎ চোখ আটকে গেল একটা পৃষ্ঠায়। তারিখ লেখা 14 অগস্ট 2025। আজ। কলমটা আমার হাত থেকে পড়ে যেতে যেতে রইল। কয়েক সেকেন্ড আমি শুধু তাকিয়েছিলাম। চোখের সামনে তারিখটা ঝাপসা হয়ে আসছিল, আবার পরিষ্কার হচ্ছিল। ভাবলাম হয়তো ভুল দেখছি। আবার ভালো করে পড়লাম। না, ভুল নয়, আজকেরই তারিখ। আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। বুকের ভেতর ধক করে উঠল। হাত কাঁপতে শুরু করল, তবু নিচের দিকে তাকাতে বাধ্য হলাম। নিচে নাম লেখা আছে। একটা নয়, অনেকগুলো, সারি সারি। ছাত্রছাত্রীদের নাম। প্রত্যেকটার পাশে উপস্থিতির ঘরে ছোট্ট একটা টিকচিহ্ন। আমি প্রথমে নামগুলো পড়ে বুঝতেই পারিনি কেন এমন অস্বস্তি লাগছে। তারপর হঠাৎ করে একটা নাম চোখে পড়ল, মিঠু মাল। এই নামটা আমি চিনি। গ্রামের চায়ের দোকানে বসে লোকের মুখে শুনেছি। 3 বছর আগে পুকুরে ডুবে মারা গিয়েছিল। আরেকটা নাম, রিনা বাউরি। ওকে নিয়ে কথা উঠেছিল গত মাসেই। সাপের কামড়ে মৃত্যু। পাতা উল্টোতে উল্টোতে হাত কাঁপছিল। নামের পর নাম, প্রত্যেকটা নাম পরিচিত। কেউ রাস্তায় দুর্ঘটনায়, কেউ জ্বরে, কেউ আগুনে পুড়ে। ওরা সবাই মারা গেছে। আমার মাথার ভেতর শো শো শব্দ শুরু হয়ে গেল। স্টাফরুমের আওয়াজ দূরে সরে যাচ্ছিল। কানে শুধু ভেসে আসছিল গত রাতের পড়ার শব্দ। এ, বি, সি, ডি। হঠাৎ মনে হলো আমি একা নই। খাতার পাতার উপর একটা ছায়া পড়ল। মাথা তুলতেই দেখলাম হরিপদ কাকু চুপচাপ পাশে দাঁড়িয়ে। উনি খাতার দিকে একবার তাকালেন, তারপর আমার চোখের দিকে। কিছু বললেন না, শুধু খুব ধীরে মাথা নাগলেন। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, কাকু, এরা তো... উনি আমাকে থামিয়ে দিলেন। একদম নিচু স্বরে বললেন, স্যার, ওরা হাজিরা দেয়। কিন্তু কেন? আমার নিজের গলাটাই কেমন অচেনা শোনাল। হরিপদ কাকু বললেন, কারণ ক্লাস এখনো চলে স্যার, আর আজকের দিনটা ওদের জন্য খুব জরুরি। আজ কেন? উনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন এই প্রশ্নটাই সবচেয়ে ভয়ঙ্কর। কারণ আজ নতুন স্যার প্রথম দিন হাজিরা খুলেছেন। আমি বুঝে গেলাম, হাজিরা খাতাটা শুধু কাগজ নয়, ওটা ডাক। আর আজ আমার নামটা এখনো ওখানে লেখা হয়নি। আমি আর 1 সেকেন্ডও দেরি করিনি। খাতা বুকে চেপে ধরে দৌড়ে হেডমাস্টারের ঘরের দিকে গেলাম। দরজায় ধাক্কা দিয়ে ঢুকতেই উনি চমকে উঠলেন। ঘরে তখন উনি একাই ছিলেন। জানলার পাল্লা বন্ধ, পর্দা টানা, ভেতরটা অদ্ভুত আধো অন্ধকার। আমি টেবিলের ওপর খাতা খুলে ধরলাম। স্যার, এটা দেখুন। উনি প্রথমে বিরক্তির মতো তাকিয়েছিলেন, কিন্তু চোখ পড়তেই মুখের রং বদলে গেল। 1 সেকেন্ডের মধ্যেই খাতাটা বন্ধ করে দিলেন, খুব ধীরে, খুব সাবধানে, যেন শব্দ করলেও বিপদ। বললেন, সৌম্যবাবু, আমি জানতাম আপনিই দেখবেন। এই শান্ত স্বরটাই আমাকে ভেঙে দিল। আমি প্রায় চেঁচিয়ে উঠলাম, এগুলো কে লিখছে? আজকের তারিখ, মৃত বাচ্চাদের নাম, এটা কি হচ্ছে স্যার? হেডমাস্টার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। দরজার দিকে গিয়ে লকটা ঠিকমতো লাগালেন। তারপর গলা নামিয়ে বললেন, আস্তে কথা বলুন, ওরা শুনতে পায়। কারা ওরা? আমার হাত কাঁপছিল। উনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর জানলার পর্দার ফাঁক দিয়ে বাইরে তাকালেন, যেন নিশ্চিত হতে চাইছেন কেউ নেই। তারপর খুব নিচু স্বরে বললেন, স্কুলটা বন্ধ হয়েছিল দুর্ঘটনার পর। আমার বুক ধক করে উঠল। 1999 সাল, বর্ষার দিন,
টানা বৃষ্টি হচ্ছিল 3 দিন ধরে। ওই পুরনো প্রাইমারি স্কুলের একাংশ, ছাদ আর দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। ঠিক তখন ক্লাস চলছিল। উনি কথা বলার সময় চোখ নামিয়ে রাখছিলেন। 8 জন বাচ্চা, প্রথম থেকে 3য় শ্রেণী, কেউ বেরোবার সুযোগই পায়নি। ঘরে যেন হঠাৎ বাতাস ভারী হয়ে গেল। আমি কিছু বলতে পারছিলাম না। গ্রাম জুড়ে কান্না, চিৎকার। সরকারি লোক এলো, তদন্ত হলো, রিপোর্টে লেখা হলো দুর্ঘটনা। স্কুল বন্ধ করে দেওয়া হলো, ফাইল বন্ধ। উনি থামলেন, তারপর ধীরে মাথা তুললেন। কিন্তু গ্রাম বলে ওরা কখনো ক্লাস ছাড়েনি। আমি ফিস করে বললাম, মানে? হেডমাস্টার আমার দিকে তাকালেন। সে দৃষ্টিতে ভয় নয়, অভ্যস্ত হয়ে যাওয়া ক্লান্তি। দুর্ঘটনার পর প্রথম কয়েক বছর রাতে ঘণ্টা বাজত, তারপর পড়ার আওয়াজ। গ্রামের লোকজন প্রথমে ভয় পেত, পরে মেনে নেয়, কারণ ওরা ক্ষতি করে না। তাহলে হাজিরা খাতা? আমার গলা কাঁপছিল। ওটাই ওদের প্রমাণ। উনি বললেন, যতদিন কেউ হাজিরা নেয় না ততদিন ওরা অপেক্ষা করে। কিন্তু যেদিন কোনো শিক্ষক আবার স্বেচ্ছায় ওই স্কুল থেকে কিছু এনেছে, উনি বাকিটা আর শেষ করলেন না। আমি ফিস করে বললাম, স্যার, আজকের তারিখটা? হ্যাঁ, উনি মাথা নাড়লেন। আজই দুর্ঘটনার প্রথম দিন, যেদিন কোনো শিক্ষক আবার স্বেচ্ছায় ওই স্কুল থেকে কিছু এনেছে। ঘরের ভেতর হঠাৎ একটা ক্ষীণ শব্দ ভেসে এলো, টিং। খুব দূরেও নয়, খুব কাছেও নয়। হেডমাস্টার চোখ বন্ধ করে বললেন, সৌম্যবাবু, আজ রাতে ওরা আবার ক্লাসে বসবে। আমি ধীরে করে জিজ্ঞেস করলাম, আর আমি? উনি চোখ খুললেন। আপনি তো আজ হাজিরা নিয়েছেন। আমার মনে পড়ল, খাতার পাতায় আজকের তারিখের নিচে একটা নাম এখনো লেখা হয়নি, আমার নাম। এরপর থেকে প্রতি বছর বর্ষার সময় স্কুলে হাজিরা পড়ে। কোনো ঘোষণা নেই, কোনো চিঠি আসে না। শুধু বর্ষার প্রথম টানা বৃষ্টির রাত এলেই গ্রামটা বুঝে যায় সময় হয়েছে। সেদিন সন্ধ্যার পর থেকে পুরনো প্রাইমারি স্কুলের দিকটা কেউ যায় না। রাস্তা ফাঁকা থাকে। কুকুরগুলো অকারণে ডাকতে শুরু করে, আবার হঠাৎ চুপ করে যায়। পুকুর পাড়ের ব্যাঙের ডাক থেমে যায় ঠিক সেই সময়ে যখন অন্ধকারটা ঘন হয়ে আসে। রাত বাড়লেই ঘণ্টা বাজে, ঠিক একবার নয়, নিয়ম মেনে, যেমন স্কুলে হতো। তারপর পড়া শুরু হয়। পরদিন সকালে যে সাহস করে যায় বা যাকে যেতে হয়, সে হাজিরা খাতাটা খোলে। নাম ওঠে, সেই সব বাচ্চাদের নাম যারা গত 1 বছরের মধ্যে মারা গেছে। সবাই শিশু, সবাই ছাত্র হওয়ার বয়সে। কেউ ডুবে গেছে পুকুরে, কেউ ট্রেন লাইনে খেলতে গিয়ে, কেউ জ্বরে, কেউ সাপে কামড়ে, কখনো আগুন, কখনো বিদ্যুৎ। গ্রামের লোক মুখে মুখে সব জানে, কিন্তু কেউ লিখে রাখে না, কারণ লেখা শুরু হলেই খাতাটা নিজে থেকে লেখা নেয়। নামগুলোর পাশে উপস্থিতির টিক থাকে, কখনো লাল কালি, কখনো কালো, কিন্তু অক্ষরগুলো সবসময় একরকম, পরিপাটি, ছাত্রের মতো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা অন্য। যে বাচ্চার নাম ওঠে, তার পরিবার পরের বর্ষা পর্যন্ত কোনো অদ্ভুত ঘটনা থেকে বেঁচে যায়। কিন্তু যে শিশুর নাম ওঠেনি, তার মা বাবা সারা বছর আতঙ্কে থাকে। কারণ গ্রাম বলে, হাজিরা না দিলে ওরা খুঁজতে আসে। আমি এই কথাগুলো পরে জেনেছি, ধীরে ধীরে, ফিস করে। কেউ সরাসরি কিছু বলে না। হেডমাস্টার সেদিন শেষ কথা বলেছিলেন খুব শান্ত গলায়, ওরা পড়তে চায় সৌম্যবাবু, যা ওরা জীবনে শেষ করতে পারেনি। আর শিক্ষক? আমি জিজ্ঞেস করেছিলাম। উনি উত্তর দেননি, শুধু বলেছিলেন, প্রতি বছর কেউ না কেউ দায়িত্ব নেয়, কেউ নিজের ইচ্ছায়, কেউ পরিস্থিতির চাপে। সেই বছর বর্ষা শেষ হওয়ার পর আমি বদলির জন্য আবেদন করেছিলাম। আবেদন গৃহীত হয়নি, পরের বছরও না। আমি এখনও নন্দীগ্রামেই আছি। এখন আর হাজিরা খাতা ব্যাগে রাখি না, স্কুলের অফিসের লোহার আলমারিতেই থাকে, তালা মারা। কিন্তু বর্ষার রাতে তালা লাগানো থাকে না, আমি জানি। সবচেয়ে ভয়ঙ্কর কথা,
গত বছর হাজিরা খাতায় প্রথমবার একটা নাম কাটা গিয়েছিল, একটা পুরনো নাম ১৯৯৯ সালের তালিকা থেকে, যেন কেউ অবশেষে ক্লাস শেষ করেছে। আর সেই রাতেই বহু বছর পর পুরনো প্রাইমারি স্কুল থেকে শেষ ঘণ্টা বাজেনি। এখন আমরা সবাই অপেক্ষা করি কার নামটা পরের বার উঠবে আর কে অবশেষে ছুটি পাবে। হঠাৎ একদিন আমি সিদ্ধান্ত নিলাম রাতে স্কুলে যাব। ভয় লাগছিল, অস্বীকার করার উপায় নেই, কিন্তু সেটা শুধু ভয় ছিল না, একটা তাগিদ। শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবে জানতে চাইছিলাম এতদিন ধরে যারা পড়ে যাচ্ছে, যাদের নাম আমি নিজের চোখে দেখেছি, ওরা আসলে কি চায়। রাত 12:30, চাঁদ নেই, আকাশটা যেন কালি ঢেলে দেওয়া, কুয়াশা এত ঘন যে নিজের হাতও ঠিকঠাক দেখা যায় না। ধান ক্ষেতের মাঝের পথটা ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল প্রতিটা পায়ের শব্দ যেন কেউ গুনছে। চারপাশ নিস্তব্ধ, অথচ নিস্তব্ধতার ভেতর একটা চাপা গুঞ্জন আছে, ঠিক যেন অনেক মানুষ একসাথে ফিসফিস করছে। স্কুলের গেটের সামনে এসে দাঁড়ালাম। ভাঙা গেটটা খোলা। আমি নিশ্চিত জানতাম দিনের বেলা আমি নিজেই তালা দিয়েছিলাম। গেট পেরোতেই বুকের ভেতরটা হিম হয়ে গেল। সব ক্লাসরুমে আলো জ্বলছে, বিদ্যুতের আলো নয়, মোমবাতির আলো, হলুদ কাপা আলো। জানলার ভাঙা গ্রিলের ফাঁক দিয়ে আলো বেরিয়ে আসছে। বাতাস নেই, তবু শিখাগুলো দুলছে যেন কারো নিঃশ্বাসে। আমি ধীরে ধীরে এগোলাম। প্রতিটা পা যেন মাটিতে আটকে যাচ্ছিল। কাছ থেকে ঘণ্টাটাকে দেখলাম, দুলছে না, কিন্তু শব্দটা আমি শুনতে পাচ্ছিলাম না বলেই কি নেই। একটা ক্লাসরুমের দরজায় দাঁড়ালাম। ভেতরে ঢুকে যা দেখলাম আজও ভুলতে পারি না। বেঞ্চে বসে আছে ছেলেমেয়েরা, সারি সারি, মাথা নিচু করে, হাত দুটো বেঞ্চের উপর রাখা, ঠিক যেমন পড়ার সময় বসতে শেখানো হয়। মুখগুলো ফ্যাকাশে, রক্তহীন, চোখ কোটরের ভেতরে ঢোকা, কিন্তু ফাঁকা নয়, ওগুলো আমার দিকেই তাকিয়ে। কেউ কথা বলছে না, কেউ নড়ছে না, শুধু মোমবাতির আলোয় ছায়াগুলো দেয়ালে অস্বাভাবিকভাবে নড়ছে, লম্বা বেঁকে যাওয়া ছায়া। বোর্ডের দিকে চোখ পড়তেই শ্বাস আটকে গেল। সাদা চক দিয়ে বড় বড় করে লেখা, আজকের পাঠ, নাম ডাকা। আমার গলা শুকিয়ে গেল, পায়ের তলার মাটি যেন নরম হয়ে এলো। হঠাৎ বেঞ্চের সামনের সারি থেকে একটা মেয়ে উঠে দাঁড়ালো। সাদা ফ্রক, চুল দুটো বেনি করা, গলায় স্পষ্ট কালো দাগ, দড়ির দাগের মতো। সে আমার দিকে তাকালো। চোখে অভিযোগ নেই, রাগ নেই, শুধু এক ধরনের শান্ত দুঃখ। সে বলল, স্যার, আজ আপনি দেরি করেছেন। তার কণ্ঠস্বরটা শিশুর, কিন্তু তার ভেতরে এমন কিছু ছিল যা কোনো বাচ্চার হওয়া উচিত নয়। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। অন্য বেঞ্চগুলো থেকে ফিসফিস আওয়াজ উঠল, স্যার এসেছে, আজ হাজিরা হবে। আমি কথা বলতে পারছিলাম না, শুধু বোর্ডের দিকে তাকিয়ে রইলাম। চকের পাশে রাখা হাজিরা খাতা নিজে থেকেই খুলে গেল। পাতা উল্টে থামল আজকের তারিখে। কলমটা টেবিল থেকে গড়িয়ে উঠে দাঁড়ালো কোনো হাত ছাড়াই। মেয়েটা আবার বলল, স্যার, আজ কে কে এসেছে বলবেন না? সব বেঞ্চ থেকে একসাথে চোখ উঠল আমার দিকে। তখন বুঝলাম আমি এখানে প্রশ্ন করতে আসিনি, আমি এখানে হাজিরা নিতে এসেছি। আর যদি আজ আমি নাম না ডাকি, ওরা আমাকে যেতে দেবে না। আমি পিছিয়ে যাচ্ছিলাম, এক পা, তারপর আরেক পা। পিঠে ঠান্ডা ঘাম জমে যাচ্ছিল। মনে হচ্ছিল যদি একবার চোখ সরাই, ওরা সবাই একসাথে উঠে দাঁড়াবে। মেয়েটার চোখ তখনও আমার দিকে স্থির। তার ঠোঁটের কোণে খুব সামান্য একটা হাসি ফুটে উঠল, শিশুর হাসি, কিন্তু তাতে কোনো উষ্ণতা নেই। সে বলল, আজ নতুন নাম আসবে না? প্রশ্নটা ছিল একেবারে সাধারণ, ঠিক যেমন একটা বাচ্চা জানতে চায় আজ নতুন ছাত্র আসবে কিনা। কিন্তু আমার বুকের ভেতর শব্দটা গেঁথে গেল। আমি কিছু বলার আগেই ঘণ্টাটা আবার বেজে উঠল। একবার নয়, দুবার নয়, একটা দীর্ঘ টানা শব্দ, যেন পুরো স্কুলটা নিঃশ্বাস নিয়ে চেঁচিয়ে উঠল। মোমবাতির শিখাগুলো একসাথে দুলে উঠল, দেয়ালের ছায়াগুলো লাফিয়ে উঠল, ছাদের দিকে উঠে গেল। বেঞ্চে বসা ছেলেমেয়েরা একসাথে মাথা তুলল। আমি আর দাঁড়াইনি, ঘুরে দৌড় দিলাম।
পায়ের আওয়াজ নিজের কানে যেন অন্য কারো দৌড়ের শব্দের মতো লাগছিল। করিডর ধরে ছুটতে ছুটতে দেখলাম অন্য ক্লাসরুমগুলোর দরজাও খোলা, ভেতরে আরও বেঞ্চ, আরও ছাত্র, কারো মুখে পোড়া দাগ, কারো কপাল ফাটা, কারো জামা ভেজা জলের মতো। গেটের দিকে দৌড়াতে গিয়ে মনে হলো পিছনে অনেকগুলো ছোট পা একসাথে দৌড়াচ্ছে। আমি ফিরে তাকাইনি। গেট পেরোনোর মুহূর্তে হঠাৎ ঘণ্টার শব্দ থেমে গেল, আর ঠিক তখনই পিছন থেকে ছোট ছোট কণ্ঠ ভেসে এলো, কাল আবার আসবেন তো স্যার? আমাদের পড়াবেন তো? হাজিরা নেবেন তো? একসাথে অনেকগুলো গলা, অনুনয় নয়, আশা। ধান ক্ষেত পেরিয়ে ছুটতে ছুটতে কুয়াশার ভেতর ঢুকে পড়লাম। নিঃশ্বাস নিতে পারছিলাম না, মনে হচ্ছিল বুকটা ফেটে যাবে। বাড়ির দরজা বন্ধ করে তালা লাগিয়ে মাটিতে বসে পড়লাম। অনেকক্ষণ পর বুঝলাম আমি কাঁদছি। সেই রাতের পর থেকে একটা জিনিস বদলে গেছে, আমি আর একা নই। রাতে ঘুমোতে গেলে কখনো কখনো খাতা উল্টোনোর শব্দ শুনি, কখনো চক দিয়ে বোর্ডে লেখার শব্দ, আর প্রতিবার বর্ষা এলেই অজান্তেই আমার মনে প্রশ্ন জাগে, আজ নতুন নাম আসবে তো? পরদিন সকালে ঘুম ভাঙল অদ্ভুত এক নীরবতায়। সাধারণত এই সমানে গ্রামে গরুর গাড়ির শব্দ, হাঁস মুরগির ডাক, চায়ের দোকানের কোলাহল শোনা যায়, কিন্তু সেদিন কিছুই না, যেন পুরো গ্রাম একসাথে নিঃশ্বাস আটকে রেখেছে। দরজা খুলতেই দেখলাম পাড়ার লোকজন দল বেঁধে একদিকে যাচ্ছে। কারও মুখে কথা নেই, শুধু ফিসফিস, চোখে আতঙ্কের ছায়া। আমি একজনকে থামিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? লোকটা আমার দিকে তাকালো, তাকেই চোখ নামিয়ে নিল, বলল না কিছু, শুধু হাত দিয়ে পুকুর পাড়ের দিকটা দেখালো। বুকটা কেঁপে উঠল। পাশের পুকুরটা, যেটার ধারে বিকেলে বাচ্চারা খেলতে যায়, যেটাকে গ্রামের সবচেয়ে নিরাপদ পুকুর বলা হয়, সেখানে লোক জড়ো হয়েছে। ভিড়ের মধ্যে দিয়ে এগোতে এগোতে কানে এলো কান্নার শব্দ, মায়ের কান্না, যেটা শুনলে বোঝা যায় আর কিছু ঠিক হবে না। কেউ বলছিল, রাতে কেউ দেখেনি, কাল তো বৃষ্টি হচ্ছিল না, ঘুমের মধ্যেই নাকি উঠে বেরিয়ে গেছিল। আমি পুকুরের ধারে পৌঁছতেই ওকে দেখলাম। ছোট শরীরটা সাদা কাপড়ে ঢাকা, চুল ভেজা, মুখ দেখা যাচ্ছে না। কেউ ফিসফিস করে বলল নামটা। শুনেই আমার পা থেকে যেন শক্তি চলে গেল, কারণ ওই নামটা আমি চিনতাম। গতকাল রাতে আমি নিজে হাজিরা খাতায় দেখেছি। শেষ নাম, হুবহু একই বানান, একই হাতের লেখা। আমার মাথার ভেতর ঝাঁ ঝাঁ করতে লাগল। মনে পড়ল মেয়েটার হাসি, আজ নতুন নাম আসবে না। আমি তখন দৌড়ে পালিয়েছিলাম, কিন্তু ওরা কি আমাকে প্রশ্ন করছিল নাকি জানাচ্ছিল? লোকজনের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমি হঠাৎ বুঝতে পারলাম গ্রামটা কেন এত শান্ত। এটা শোক নয়, এটা স্বীকৃতি। হাজিরা হয়ে গেছে, ক্লাস শেষ। আমি ধীরে ধীরে পিছিয়ে এলাম। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে মনে হলো আমার পিছনে কেউ তাকিয়ে আছে। ঘরে ঢুকে ব্যাগ খুললাম। হাজিরা খাতাটা নিজে থেকেই বেরিয়ে পড়ল। আমি খুলিনি, তবু খোলা ছিল। আজকের তারিখের নিচে শেষ নামটার পাশে একটা ছোট্ট টিক, আর পাতার একেবারে নিচে খুব হালকা করে যেন শিশুর হাতে লেখা, কাল আর কেউ আসেনি স্যার। আমি খাতাটা বন্ধ করলাম। বাইরে তখন স্কুলের দিক থেকে খুব ক্ষীণ একটা শব্দ ভেসে এলো, একবার, শেষ ঘণ্টা। আমি জানি এই গল্প এখানেই শেষ নয়, কারণ যতদিন নতুন বাচ্চারা বড় হবে আর যতদিন পৃথিবী তাদের ধরে রাখতে ব্যর্থ হবে, ততদিন ওরা হাজিরা দেবে, আর কোনো না কোনো সৌম্য চক্রবর্তী খাতা খুলে বসবে। কিছুদিন পর আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড হয়, আর আমি ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যাই। কাগজে কলমে সেটা ছিল খুব সাধারণ একটা বদলি, ব্যক্তিগত কারণ। এই দুটো শব্দেই সব ঢেকে দেওয়া হয়েছে। কেউ বেশি প্রশ্ন করেনি। নন্দীগ্রামের লোকজন শুধু মাথা নেড়েছে, যেন ওরা আগেই জানত আমি আর বেশি দিন থাকব না। হাজিরা খাতাটার ব্লক অফিসে জমা দেওয়া হয়নি। হেডমাস্টার নিজেই বলেছিলেন, ওটা সরকারি নথি নয় সৌম্যবাবু, ওটা দায়িত্ব। আমি বুঝেছিলাম কাগজটা জমা দিলে হয়তো ফাইল বন্ধ হতো, কিন্তু স্কুলটা বন্ধ হতো না। স্কুলটা আজও দাঁড়িয়ে আছে,
ভাঙা গেট, মরচে ধরা সাইনবোর্ড, শ্যাওলা পড়া দেওয়াল, সব আগের মতোই। দিনের বেলে দেখলে মনে হয় আর 5টা পরিত্যক্ত বাড়ির মতো, কিন্তু গ্রামের লোক জানে দিন আর রাত এক জিনিস নয়। বর্ষা নামলেই সন্ধ্যার পর ওই দিকটায় আলো জ্বলে না, কেউ ভুলেও শর্টকাট ধরে না। নতুন লোক এলে সাবধান করা হয়, ওদিক দিয়ে যাবেন না, কারণ সবাই জানে ওখানে ক্লাস হয়। আমি চলে এসেছি, কিন্তু রাতের শব্দগুলো আমার সঙ্গে এসেছে। আজও কোনো কোনো রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, কানে আসে চক দিয়ে বোর্ডে লেখার শব্দ, কখনো দূরে কোথাও ঘণ্টা বেজে ওঠে, ঠিক 3 বার। আমি আর জানালার দিকে তাকাই না, কারণ আমি জানি ওরা এখনো অপেক্ষা করে। আর যদি কোনো রাতে আপনি নন্দীগ্রামের দিকে যান, ধান ক্ষেত পেরিয়ে কুয়াশার ভেতর দিয়ে, হঠাৎ যদি স্কুলের ঘণ্টা শোনেন, ফিরে তাকাবেন না, কারণ হাজিরা পড়া শেষ হলে ছাত্ররা বাড়ি যায়, কিন্তু শিক্ষক গেলে ওরা থামে না। ওরা তখন শিক্ষকের অপেক্ষা করে। যদি আজ রাতে কোথাও দূর থেকে স্কুলের ঘণ্টার আওয়াজ শোনেন, তাহলে বুঝবেন ওরা এখনো ক্লাস ছাড়েনি। এই গল্পটা যদি আপনার গায়ে কাঁটা দিয়ে থাকে, তাহলে লাইক করুন, আপনার মতামতটা কমেন্টে লিখুন, আর এমন আরও সত্য ঘটনার ভয়ঙ্কর গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না, কারণ পরের গল্পটা হয়তো আপনার গ্রামের পাশের কোনো স্কুলের।